একজন সাধারণ ড্রাইভার যে তার স্ত্রীকে আইপিএস বানাতে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিল, সে তাকে তার সব কিছু দিয়ে ভালোবেসেছিল। কিন্তু ইউনিফর্মের চাকচিক্যে সেই স্ত্রী তাকে ছেড়ে চলে গেল অন্য একজনের কাছে, যাকে সে নিজের পৃথিবী ভেবেছিল। তারপর একদিন এলো সেই ভয়াবহ সংকট, যখন সেই আইপিএস অফিসার এক জটিল ষড়যন্ত্রে ফেঁসে তার চাকরি, সম্মান সব কিছু হারাতে বসল। আর ঠিক শেষ সময়ে যিনি তাকে বাঁচিয়ে দিলেন, তিনি কোনো বড় অফিসার নন, বরং তারই সেই উপেক্ষিত ড্রাইভার স্বামী। আজ সেই স্বামীর সামনে মাথা নত করতে বাধ্য হল পুরো ইউনিফর্মের অহংকার। জানতে চান কি এমন ঘটনা ঘটেছিল যে একজন আইপিএস অফিসারকে তার নিজের ড্রাইভার স্বামীর সামনে মাথা নিচু করতে হয়েছিল? লখনৌ শহরের সকাল যেন প্রতিদিনের মতোই আজও হালকা সোনালি রোদের আলয় এবং মৃদু ঠান্ডা বাতাসের স্পর্শে ধীরে ধীরে জেগে উঠছিল। সঙ্গমের দিক থেকে ভেসে আসা বাতাসে এক অদ্ভুত শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ছিল চারপাশে। কিন্তু সেই শহরেরই এক নিরিবিলি পাড়ায় বসবাসকারী সৌরভ প্রতিদিনের রুটিন অনুসারে আজও ভোরবেলায় উঠে পড়েছিল। সৌরভ পেশায় ছিল একজন ড্রাইভার। সে শহরের নামকরা জজ সাহেবের গাড়ি চালাত। তার জীবন ছিল খুবই সাধারণ। না ছিল প্রচুর অর্থের সম্পদ, না ছিল কোনো উল্লেখযোগ্য পরিচিতি বা প্রভাব। কিন্তু তার মন ছিল অসম্ভব বড়, যাতে সব সময় অন্যের সাহায্য করার জন্য প্রস্তুত থাকত সে। সৌরভের বাড়িটি ছিল মাটি আর ইঁট দিয়ে তৈরি একটি ছোট্ট ঘর, যার মধ্যে লুকিয়ে ছিল তার ছোট্ট কিন্তু সুন্দর পৃথিবী। আর সেই পৃথিবীর প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা শুধুমাত্র অনন্যাকে ঘিরে শুরু হতো এবং তারই চারপাশে শেষ হয়ে যেত। অনন্যা ছিল এক সাধারণ মেয়ে, কিন্তু তার চোখে জ্বলজ্বল করত বড় বড় স্বপ্নের আলো। পড়াশোনায় সে ছিল অসাধারণভাবে দক্ষ। যখনই সে বই নিয়ে বসত, তখন মনে হতো যেন পুরো পৃথিবীর সাথে তার কোনো যোগাযোগই আর অবশিষ্ট নেই। একদিন খুব সকালে সৌরভ দেখল অনন্যা ছাদে বসে গভীর মনোযোগে বই পড়ছে। সূর্যের নরম আলো তার মুখমণ্ডলে পড়ে এক অন্যরকম উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছিল, এবং তার চোখে ফুটে উঠছিল এক অদ্ভুত ধরনের আলোকিত দীপ্তি। সৌরভ হাসতে হাসতে তার কাছে এগিয়ে গেল এবং মজা করে বলল, এত সকাল সকালই পড়াশোনায় মগ্ন হয়ে পড়েছ, একটু বিশ্রামও তো নিয়ে নাও। অনন্যা বই বন্ধ করে দিল এবং হালকা হাসির সাথে উত্তর দিল, বিশ্রাম তো আমি তখনই করব সৌরভ, যখন নিজের স্বপ্নগুলোকে পুরোপুরি বাস্তবে রূপ দিতে পারব। সৌরভ মজা করে জিজ্ঞেস করল, আচ্ছা বলো তো, সেই স্বপ্নটা আসলে কি? অনন্যার চোখে হঠাৎ করে এক ঝলক উজ্জ্বল আলো ফুটে উঠল। আমি আইপিএস হতে চাই, যাতে আমি আমার বাবা মায়ের নামকে উজ্জ্বল করতে পারি এবং সেই সব মানুষের জন্য কিছু করতে পারি যারা সমাজে দুর্বল ও অসহায় অবস্থায় আছে। সৌরভ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে অনন্যার দিকে তাকালো, তারপর আকাশের দিকে চোখ তুলে দেখল এবং ধীরে ধীরে বলল, ব্যাস, এইটুকুই তো ব্যাপার। এই স্বপ্ন এখন আর শুধু তোমার একার নয়, এটা এখন আমারও হয়ে গেল। অনন্যা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কি বলছো তুমি? সৌরভ হাসতে হাসতে বলল, মানে হলো এই যে এখন তুমি শুধুমাত্র পড়াশোনায় মন দাও, বাকি সব কিছু আমি সামলে নেব। এর জন্য আমাকে দিনরাত গাড়ি চালাতে হয় বা নিজে না খেয়ে থাকতে হয়, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে আইপিএস বানিয়েই ছাড়ব। অনন্যার চোখ জলে ভরে উঠল। সে ধীরে ধীরে বলল, সৌরভ, আমি যদি কখনো বদলে যাই, তাহলে আমাকে আটকে দিও। সৌরভ হেসে ফেলল, তুমি বদলে যাবে? আরে তুমি তো সেই একই অনন্যা থাকবে, যে মন থেকে সত্যিকারের ভাবনা করে। কিন্তু হয়তো ভাগ্যের খাতায় অন্য কিছুই লেখা ছিল। দিনগুলো কাটতে লাগল। সৌরভ সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে গাড়ি চালাত, আর অনন্যা দিন রাত অক্লান্তভাবে পড়াশোনা চালিয়ে যেত। জজ সাহেবও সৌরভকে খুব স্নেহ করতেন। একদিন তিনি সৌরভকে ডেকে জিজ্ঞেস করলেন, সৌরভ, তুমি এত ওভারটাইম করছো কেন? ক্লান্ত হয়ে পড়ো না? সৌরভ মাথা নিচু করে বলল, সাহেব, একটা স্বপ্ন আছে, সেটা পূরণ করতে হবে। জজ সাহেব হেসে জিজ্ঞেস করলেন, নিজের স্বপ্ন? সৌরভ হালকা হাসির সাথে বলল, না সাহেব, আমার স্ত্রীর স্বপ্ন। সে আইপিএস হতে চায়। জজ সাহেব কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তারপর বললেন, সৌরভ, প্রত্যেক মানুষ নিজের জীবন তৈরি করে, কিন্তু তুমি অন্য কারো জীবনকে তৈরি করতে লেগে আছো। এটা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। সেই দিনের পর থেকে জজ সাহেবও অনন্যার পড়াশোনায় সাহায্য করতে শুরু করলেন। কখনো বই কিনে দিতেন, কখনো সঠিক পথনির্দেশনা দিয়ে সাহায্য করতেন। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল। অনন্যা ইউপিএসসির প্রস্তুতি শুরু করে দিল। প্রথমবার পরীক্ষা দিল, কিন্তু সফল হতে পারল না। সেই দিন অনন্যা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল,
আমার দ্বারা হবে না সৌরভ, আমি হেরে গেছি। সৌরভ তার কাঁধে হাত রাখল এবং শান্তভাবে বলল, হার তখনই হয় যখন মানুষ চেষ্টা করা ছেড়ে দেয়। তুমি এখনও হারনি, শুধু একটু ক্লান্ত হয়ে পড়েছ। অনন্যা চোখের জল মুছে ফেলল এবং আবার বই তুলে নিল। দ্বিতীয়বার, তৃতীয়বার, প্রতিবারই বাধা এসে পড়ল, কিন্তু সৌরভ প্রতিবার তার পাশে অটলভাবে দাঁড়িয়ে থাকল। কখনো নিজে নতুন জামাকাপড় কিনল না, কখনো নিজের কোনো শখ পূরণ করল না। কেবল একটাই স্বপ্ন ছিল তার মনে, অনন্যাকে আইপিএস বানানো। অবশেষে সেই অপেক্ষিত দিনটা এসেই গেল, যেদিন রেজাল্ট বেরোল। অনন্যার হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। সে রেজাল্ট দেখামাত্রই তার চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে এলো। সৌরভ, আমি আইপিএস হয়ে গেছি। সৌরভ কিছুক্ষণের জন্য বুঝতেই পারল না, তারপর কথাটি বুঝতেই সে খুশিতে নেচে উঠল। সত্যি, তুমি আইপিএস হয়ে গেলে? অনন্যা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। এসব তোমার জন্যই সম্ভব হয়েছে সৌরভ, যদি তুমি না থাকতে তাহলে আমি কিছুই করতে পারতাম না। সৌরভ তাকে আলাদা করে বলল, না, এটা তোমার নিজের পরিশ্রমের ফল, আমি তো শুধু পাশে থেকেছি। পুরো পাড়া খুশিতে ভরে গিয়েছিল, লোকেরা অভিনন্দন জানাতে আসছিল, কিন্তু কিছু মানুষ খোঁটা দিতেও ছাড়ছিল না। দেখো, ড্রাইভারের বউ আইপিএস হয়ে গেছে, এবারে একে ছেড়ে দেবে। সৌরভ এসব শুনল, কিন্তু মুচকি হেসে চুপ থাকল। তার নিজের অনন্যার উপর পূর্ণ আস্থা ছিল। রাতে দুজনে ছাদে বসেছিল, আকাশে চাঁদ জল করছিল। অনন্যা সৌরভের হাত ধরে বলল, আমি যতই বড় অফিসার হয়ে যাই না কেন, কিন্তু তোমার জন্য সবসময় সেই একই অনন্যা থাকব। সৌরভ হেসে বলল, আর আমি সবসময় তোমার সৌরভই থাকব, যাই হয়ে যাক না কেন। দুজনেই হেসে ফেলল, কিন্তু তারা জানত না যে আগামী সময়ে এই প্রতিশ্রুতিগুলোই সবচেয়ে বড় পরীক্ষার বিষয় হয়ে দাঁড়াবে। আইপিএস হওয়ার পর অনন্যার ট্রেনিং শুরু হল এবং কয়েক মাস পর তার প্রথম পোস্টিং লখনৌয়ের একটি বড় থানায় হয়ে গেল। যেদিন সে প্রথমবার ইউনিফর্ম পরে ঘরে ঢুকল, অনন্যা আয়নার সামনে নিজেকে দেখল। কাঁধে চকচকে তারা, চোখে আত্মবিশ্বাসের ঝলক, আর পেছনে দাঁড়িয়ে থাকা সৌরভ তাকে সেই একই ভালোবাসায় ভরা দৃষ্টিতে দেখছিল। কেমন লাগছে আমাকে? অনন্যা হালকা হাসির সাথে জিজ্ঞেস করল। সৌরভ এক মুহূর্ত দেরি না করে বলল, এমন লাগছে যেন আমার সব পরিশ্রম আজ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। অনন্যা হাসল এবং ধীরে ধীরে তার পা ছুঁয়ে প্রণাম করল। তোমার ছাড়া এটা কখনো সম্ভব হতো না সৌরভ। সৌরভ তাকে থামিয়ে দিয়ে বলল, এখন এসব ছাড়ো, যাও, দেশ তোমার পথ চেয়ে আছে। প্রাথমিক কয়েকটা দিন খুব ভালোভাবে কাটল। অনন্যা প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরত, সৌরভের সাথে বসে চা খেত, নিজের সারা দিনের ঘটনা বিস্তারিতভাবে বলত। দুজনেই আগের মতোই হাসত, কথা বলত, কিন্তু ধীরে ধীরে ইউনিফর্মের চাকচিক্যের সাথে সাথে একটি নতুন পৃথিবী তার চারপাশে তৈরি হতে লাগল। থানায় আরও একজন আইপিএস অফিসার ছিল, অভয় শর্মা। অভয় দেখতে ছিল স্মার্ট, কথায় চটপটে এবং কাজে খুব চতুর। থানায় তার ভালো প্রতিপত্তি ছিল এবং উপর মহলে পর্যন্ত তার যোগাযোগ ছিল। শুরুতে অনন্যা এবং অভয় শুধুমাত্র কাজের কথাই বলত, কিন্তু ধীরে ধীরে এই কথাবার্তা বাড়তে লাগল। কখনো কেস নিয়ে আলোচনা করতে করতে হাসি ঠাট্টা হয়ে যেত, কখনো একসাথে অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। আর তারপর এই সম্পর্ক শুধু ডিউটি পার্টনারের মধ্যেই সীমাবদ্ধ রইল না। থানার কয়েকজন সিপাহী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। ম্যাডাম আর অভয় স্যার তো বদ্ধ বেশি কাছাকাছি এসে গেছেন। হ্যাঁ, এখন তো দুজনকে সবসময় একসাথেই দেখা যায়। এই কথাগুলো ধীরে ধীরে পুরো থানায় ছড়িয়ে পড়ল। একদিন সন্ধ্যায় সৌরভ তার গাড়ি নিয়ে থানায় পৌঁছল। সে ভাবল, আজ অনন্যাকে নিজেই আনতে যাই, ওর ভালো লাগবে। সে থানার বাইরে দাঁড়াতেই কয়েকজন সিপাহীর কথা তার কানে এলো। আরে ভাই, ম্যাডামের স্বামী তো ড্রাইভার, সে কি করে জানবে ভেতরে কি চলছে? সত্যি বলছ, ম্যাডাম তো এখন অভয় স্যারের সাথেই বেশি খুশি থাকে। সৌরভের পা সেখানেই থেমে গেল, মনটা হঠাৎ ভারী হয়ে এলো। সে নিজেকে সামলাল এবং ধীরে ধীরে ভেতরের দিকে এগোল। ভেতরের দৃশ্য দেখে সৌরভের পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। অনন্যা এবং অভয় একটি টেবিলের কাছে দাঁড়িয়েছিল, দুজনেই হাসছিল। অভয় অনন্যার কাঁধে হাত রেখেছিল, আর অনন্যাও কিছু না বলে হাসছিল। সেই মুহূর্তে সৌরভের চোখে যে যন্ত্রণা ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। হঠাৎ অনন্যার নজর সৌরভের উপর পড়ল। সে চমকে উঠল, সৌরভ, তুমি এখানে? অভয়ও পেছনে ফিরে তাকাল এবং হালকা একটা হাসির সাথে বলল, ও, ইনি আপনার স্বামী? অনন্যা কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। হ্যাঁ, এই হল সৌরভ।
সৌরভ শুধু মাথা নাড়ল, কিছু বলল না। সে শুধু এইটুকু বলল, চলো বাড়ি যাই। বাড়ির রাস্তাটা আজ খুব লম্বা মনে হচ্ছিল। দুজনেই চুপ ছিল, শুধু গাড়ির আওয়াজ আর হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। বাড়ি পৌঁছতেই সৌরভ ধীরে ধীরে বলল, অনন্যা, আমাকে তোমার সাথে কথা বলতে হবে। অনন্যা একটু চড়া গলায় বলল, কি কথা? সৌরভ খুব শান্তভাবে বলল, তুমি একজন আইপিএস অফিসার, তোমার প্রতিটি পদক্ষেপের ওপর মানুষের নজর থাকে। তুমি যদি এভাবে কারো সাথে বেশি ঘনিষ্ঠভাবে মেশো, তাহলে মানুষ কথা বানাবে, তোমার নামে কলঙ্ক লাগতে পারে। অনন্যার মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। তো তুমি আমাকে শেখাবে এখন? তুমি কি জানো এই দুনিয়া সম্পর্কে? সৌরভ একটু চমকে উঠল। আমি শেখাচ্ছি না, শুধু বোঝাচ্ছি। অনন্যার রাগে ফেটে পড়ে বলল, তুমি কি বোঝাবে সৌরভ? তুমি একজন ড্রাইভার, একজন গরিব অশিক্ষিত মানুষ। তুমি কি করে জানবে আমার স্ট্যাটাস কি, আমার লাইফ কি? এ কথা শুনে সৌরভ যেন ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অনন্যা এখানেই থামল না। অভয় একজন আইপিএস, সে আমার দুনিয়াকে বোঝে, তুমি বুঝতে পারবে না। সৌরভের চোখে জল এসে গেল, কিন্তু সে তা পড়তে দিল না। সে শুধু ধীরে ধীরে বলল, ঠিক আছে, যদি তোমার মনে হয় যে আমি তোমার যোগ্য নই, তাহলে আমি কিছু বলবো না। সেই রাতে সৌরভের ঘুম এলো না। তার সবকিছু মনে পড়তে লাগল, বিয়ের দিন, অনন্যার হাসি, তার স্বপ্নগুলো। আর আজ সেই অনন্যায় তাকে অশিক্ষিত আর গরিব বলছে। কয়েকদিনের মধ্যেই অনন্যা আর সৌরভের মাঝের দূরত্ব আরও বেড়ে গেল। আর একদিন অনন্যা এমন একটা কাজ করে বসল, যার কল্পনাও সৌরভ কোনোদিন করেনি। আমি তোমার কাছে ডিভোর্স চাই। বাড়ির সেই ছোট ঘরটিতে যেখানে একসময় হাসির শব্দ প্রতিধ্বনিত হতো, আজ সেখানে নীরবতা ছেয়েছিল। অনন্যার সেই একটি বাক্য, আমি তোমার কাছে ডিভোর্স চাই, সৌরভের কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। কিছুক্ষণের জন্য তার মনে হল যেন সময় থমকে গেছে। সৌরভ অনন্যার চোখের দিকে তাকাল। সেখানে এখন না ছিল ভালোবাসা, না ছিল আপনত্ব, ছিল কেবল এক অদ্ভুত অহংকার এবং দূরত্ব। কারণটা কি? সৌরভ ধীরে ধীরে জিজ্ঞেস করল। অনন্যা ঠান্ডা গলায় উত্তর দিল, কারণ তুমি সৌরভ, আমাদের দুজনের পৃথিবী আলাদা, তুমি আমার যোগ্য নও। এই শব্দগুলো শুনে মনে হলো যেন কেউ সৌরভের বুকে ছুরি চালিয়ে দিল। সৌরভ কিছুক্ষণ চুপ থাকল, তারপর হালকা হাসির সাথে বলল, ঠিক আছে, যদি এতেই তোমার খুশি হয় তবে আমি প্রস্তুত। অনন্যা সঙ্গে সঙ্গে তার সামনে কাগজগুলো রেখে দিল। সাইন করে দাও। সৌরভ কাগজটা তুলল, তার আঙুলগুলো কাঁপছিল। সে আরও একবার ঘরটার দিকে তাকাল। ওই দেওয়ালগুলো, ওই ছাদ, ওই কোণটা যেখানে বসে দুজনের স্বপ্ন দেখেছিল। তারপর কোনো কথা না বলে সে সাইন করে দিল। সাইন করার সাথে সাথেই যেন একটি সম্পর্ক শেষ হয়ে গেল। সৌরভ ধীরে ধীরে বলল, আজ থেকে আমি আর তোমার নই, কিন্তু আমি দোয়া করব যে তুমি যেন কখনো আমার মতো কাউকে না হারাও। অনন্যা কিছুই বলল না, শুধু কাগজগুলো তুলে নিয়ে চলে গেল। সেই দিনের পর সৌরভের জীবন আবার আগের মতোই হয়ে গেল। একা একা ড্রাইভার, যার কাছে এখন কেবলই স্মৃতি পড়েছিল। অন্যদিকে অনন্যা এখন পুরোপুরি তার নতুন দুনিয়ায় হারিয়ে গিয়েছিল। অভয় তার সাথে ছিল। দুজনে একসাথে ডিউটি করত, একসাথে হাসত, আর ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। এখন অনন্যার আর সৌরভের কথাও মনে পড়ত না। একদিন অভয় বলল, অনন্যা, তুমি খুব প্রতিভাময়ী, আমরা দুজনে মিলে অনেক দূর এগোতে পারি। অনন্যা হেসে দিল, হ্যাঁ, এখন আমি সেই জীবনটাই বাঁচতে চাই যার আমি যোগ্য। সময় পার হতে লাগল। একদিন একটি খুব বড় কেস এলো, একটি হাই প্রোফাইল ক্রিমিনাল নেটওয়ার্কের কেস। পুরো দপ্তরে হইচই পড়ে গেল। এই কেস সমাধানের দায়িত্ব দেওয়া হল অনন্যা আর অভয়কে। দুজনেই পুরো পরিশ্রমের সাথে কাজ শুরু করল। দিন রাত তদন্ত, তল্লাশি, জিজ্ঞাসাবাদ। ধীরে ধীরে কেসটির জট খুলতে লাগল। এই পুরো কেসটিতে সবচেয়ে বেশি পরিশ্রম করেছিল অনন্যা। সে ছোট থেকে ছোট বিষয়ের ওপর নজর রাখত, প্রতিটি প্রমাণ মেলাত। কয়েক মাসের পরিশ্রমের পর শেষমেশ কেসটি সলভ হয়ে গেল। পুরো দপ্তরে অনন্যার প্রশংসা হতে লাগল। কয়েকদিন পর একটা বড় খবর এলো, অনন্যার প্রমোশন হতে চলেছে। পুরো থানায় খুশির হাওয়া বয়ে গেল। কিন্তু একজন মানুষ ছিল যে খুশি ছিল না। সে হল অভয়। অভয়ের মুখে হাসি তো ছিল, কিন্তু বুকে আগুন জ্বলছিল। এই প্রমোশনটা আমার পাওয়া উচিত ছিল, কিন্তু সমস্ত কৃতিত্ব পেয়ে যাচ্ছে। তার মনে ধীরে ধীরে ঈর্ষা বাড়তে লাগল, আর তারপর সে এমন একটি পদক্ষেপ নিল যা সব কিছু বদলে দিল।
অভয় চুপচাপ সেই কেসেরই কিছু প্রমাণে হেরফের করে দিল, এমন সব প্রমাণ তৈরি করল যা দেখে মনে হয় যে অনন্যায় কোনো গোলমাল করেছে। কয়েকদিনের মধ্যেই তদন্ত শুরু হয়ে গেল। অনন্যা নোটিশ পেল। সে অবাক হয়ে গেল। এটা কি করে হতে পারে? সে অভয়ের কাছে গেল। অভয়, এসব কি হচ্ছে? অভয় চোখ এড়িয়ে বলল, আমি জানি না অনন্যা, এখন তুমি নিজের কেস নিজে সামলাও। এই কথা শুনে অনন্যার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তুমি আমার সঙ্গ ছেড়ে দিচ্ছ? অভয় ঠান্ডা স্বরে বলল, এই পৃথিবীটা এমনই, এখানে সবাই নিজের জন্য লড়ে। সেই দিন অনন্যার প্রথমবারের মতো উপলব্ধি হল যে মানুষটার জন্য সে নিজের ঘর ছেড়েছিল, সেই মানুষটাই আজ তাকে একা ছেড়ে চলে গেল। তদন্ত এগোতে লাগল। অনন্যার বিরুদ্ধে প্রমাণগুলো এতটাই পোক্ত ছিল যে তার চাকরি চলে যাওয়ার উপক্রম হল। গোটা দফতর এখন সেই অনন্যার দিকেই আঙুল তুলছিল, যার একদিন প্রশংসা হতো। অন্যদিকে সৌরভ এখনও জজ সাহেবের বাড়িতেই কাজ করছিল। একদিন সে জজ সাহেবের ঘরে কিছু ফাইল দেখল। তাতে সেই কেসটাই ছিল যাতে অনন্যা ফেসে গিয়েছিল। সৌরভ ফাইলটি তুলল এবং পড়তে শুরু করল। সে যতই পড়তে লাগল তার চোখ ততই গম্ভীর হতে লাগল। সে বুঝতে পারল এখানে খুব বড় একটা খেলা হয়েছে। সে ধীরে ধীরে নিজেকেই বলল, অনন্যা, তুমি যতই দূরে চলে যাও না কেন, কিন্তু আমি তোমাকে এভাবে শেষ হতে দেব না। লখনৌয়ের রাস্তাগুলোতে সেই একই ভিড় ছিল, একই দৌড়ঝাঁপ, কিন্তু সৌরভের ভেতরে এখন এক অন্যরকম তোলপাড় চলছিল। জজ সাহেবের ঘরে রাখা ওই ফাইলটা যেন তার চিন্তাভাবনাই পাল্টে দিয়েছিল। রাতের নিস্তব্ধতায় সৌরভ একা বসেছিল। সামনে ওই কেসের কপি খোলা ছিল। প্রতিটি পাতা পড়তে পড়তে তার চোখে এক অদ্ভুত দৃঢ় সংকল্প দেখা যাচ্ছিল। এই কেসটা যেমন দেখাচ্ছে তেমনটা নয়, এখানে কেউ খুব চালাকি করে জাল বুনেছে, সৌরভ বিড়বিড় করে বলল। পরদিন সৌরভ জজ সাহেবকে বলল, সাহেব, যদি অনুমতি দেন তবে আমি এই কেসের কিছু তথ্য দেখতে চাই। জজ সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমিই সৌরভ? এটা খুব বড় একটা ব্যাপার, তুমি এর মধ্যে কেন পড়তে চাইছ? সৌরভ মাথা নিচু করে বলল, সাহেব, ভুল জারি হোক না কেন, সত্য তো সামনে আসা উচিত। জজ সাহেব কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে সৌরভ, কিন্তু সাবধানে, এই খেলা সহজ নয়। এখন সৌরভ চুপচাপ নিজের তদন্ত শুরু করে দিল। না কোনো ইউনিফর্ম, না কোনো পরিচিতি, শুধু একজন ড্রাইভার যে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছিল। সবচেয়ে প্রথমে সে সেই জায়গায় গেল যেখান থেকে কেসটার সূত্রপাত হয়েছিল। মানুষের সাথে কথা বলল, গোপনে খোঁজ খবর নিল। কিছু মানুষ তাকে চিনতে পারল। আরে সৌরভ ভাই, আপনি এখানে? সে শুধু মুচকি হাসত। এই এমনি, একটু কাজ আছে। ধীরে ধীরে সে কিছু সূত্র পেতে লাগল। একজন মানুষ বলল, ভাই, সেদিন যে তল্লাশি হয়েছিল না, তাতে কিছু গণ্ডগোল ছিল। কিছু লোক আগে থেকেই সবকিছু জানত। সৌরভের চোখ সজাগ হয়ে উঠল। এরপর সে সিসিটিভি ফুটেজের কথা শুনল। সে একটি ছোট দোকানে গেল যেখানে ক্যামেরা লাগানো ছিল। দোকানদার প্রথমে না করে দিল, ভাই, আমরা পুলিশের ব্যাপারে জড়াতে চাই না। সৌরভ অনেক অনুরোধ করল, ভাই, শুধু সত্যটা জানতে চাই, কারো ক্ষতি হবে না। শেষমেশ দোকানদার রাজি হল। যখন সৌরভ ফুটেজ দেখল তখন তার শ্বাস আটকে গেল। তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে তল্লাশির আগেই অভয় সেখানে উপস্থিত ছিল এবং কিছু লোকের সাথে দেখা করছিল। সৌরভ ধীরে ধীরে বলল, তো এই হলো খেলা। কিন্তু এই প্রমাণ যথেষ্ট ছিল না, তার আরও জোরালো প্রমাণ দরকার ছিল। পরের কয়েকদিন ধরে সৌরভ দিন রাত লেগে রইল। কখনো কোনো সাক্ষীর সাথে দেখা করত, কখনো পুরনো রেকর্ড ঘাঁটত। এক রাতে যখন সে একজন সাক্ষীর সাথে দেখা করতে গেল, তখন কয়েকজন লোক তার পিছু নিতে শুরু করল। অন্ধকার গলিতে ৩ জন লোক তার সামনে এসে দাঁড়াল। খুব বেশি হিরো সাজছ, যে কাজ করছ সেটা বন্ধ করে দাও। সৌরভ বুঝতে পারল সে সঠিক পথেই আছে, তাই তাকে আটকানো হচ্ছে। সৌরভ শান্ত স্বরে বলল, আমি কোনো হিরো নই, শুধু সত্যিটা খুঁজছি। একজন লোক তাকে ধাক্কা দিল। সত্যি খোঁজার দরকার নেই, নইলে নিজেই হারিয়ে যাবে। সেই মুহূর্তে সৌরভের ভেতরের সাহস জেগে উঠল। সে দৃঢ়তার সাথে বলল, ভয় দেখানোর চেষ্টা করো না, আমি সে নই যে পিছিয়ে যাব। কিছুক্ষণ ধাক্কাধাক্কি হল, কিন্তু সৌরভ কোনো মতে বেঁচে বেরিয়ে এলো। তার হাতে সামান্য চোট লেগেছিল, কিন্তু তার মনোবল আরও মজবুত হয়ে গিয়েছিল। অন্যদিকে অনন্যার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। তদন্ত জোরদার হয়ে গিয়েছিল, ওপর থেকে চাপ বাড়ছিল। সে রাত জেগে ভাবত, আমি কি ভুল করেছিলাম যে আজ আমাকে এসব সহ্য করতে হচ্ছে। একদিন সে একা বসেছিল, আর হঠাৎ তার সৌরভের কথা মনে পড়ে গেল। তার কথা, তার সাদাসিদে জীবন, তার সত্যিকারের ভালোবাসা। তার চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল। ইস,
আমি যদি সৌরভের কথা শুনতাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে সৌরভ এখন শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে এমন একজন সাক্ষীকে খুঁজে পেয়েছিল যে পুরো কেসের সত্যিটা জানত। সেই সাক্ষী ভয় পাচ্ছিল। ভাই, আমি যদি সত্যি কথাটা বলি তাহলে ওই লোকগুলো আমাকে মেরে ফেলবে। সৌরভ তার হাত ধরে বলল, ভয় পাস না, আমি যতদিন বেঁচে আছি তোর কিচ্ছু হবে না। অবশেষে সাক্ষী রাজি হল। এখন সৌরভের কাছে ছিল সিসিটিভি ফুটেজ, সাক্ষী, আসল যোগসূত্র, অর্থাৎ পুরো সত্য। সৌরভ সেই সমস্ত প্রমাণগুলো একটা ফাইলে জোগাড় করল আর সোজা জজ সাহেবের কাছে গেল। সাহেব, এই দেখুন, পুরো সত্যি। জজ সাহেব ফাইল খুললেন। যতই তিনি পড়তে লাগলেন তার মুখের ভাব বদলাতে লাগল। কিছুক্ষণ পর তিনি ফাইল বন্ধ করলেন আর সৌরভের দিকে তাকালেন। সৌরভ, তুমি এসব কিভাবে করলে? সৌরভ মাথা নিচু করে বলল, সাহেব, শুধু একটা মানুষকে বাঁচাতে হতো। জজ সাহেবের চোখে সম্মান ছিল। তুমি আজ প্রমাণ করে দিলে যে মানুষের মূল্য তার পদ দিয়ে হয় না, তার কর্ম দিয়ে হয়। সৌরভ ধীরে ধীরে বলল, সাহেব, শুধু একটা অনুরোধ আছে, এই কথাটা কাউকে বলবেন না। জজ সাহেব জিজ্ঞেস করলেন, কেন? সৌরভ হালকা হাসির সাথে বলল, যাকে আমি হৃদয় দিয়ে চেয়েছি সে যেন কোনো উপকারের বোঝা অনুভব না করে। লখনৌয়ের সেশন কোর্ট আজ কানায় কানায় পূর্ণ ছিল। সবার নজর একটিমাত্র কেসের ওপর ছিল, আইপিএস অফিসার অনন্যার ওপর ওঠা গুরুতর অভিযোগ। মিডিয়া বাইরে দাঁড়িয়েছিল। ভেতরে উকিল, পুলিশ আধিকারিক এবং সাধারণ মানুষ সবাই উপস্থিত ছিল। আজ রায়দান হওয়ার কথা ছিল। হয় অনন্যা নির্দোষ প্রমাণিত হবে, অথবা তার চাকরি আর সম্মান দুটোই শেষ হয়ে যাবে। অনন্যা কোর্টের একটি কোণে দাঁড়িয়েছিল। চেহারা ক্লান্ত, চোখে ভয় আর অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। যে ইউনিফর্মের উপর তার একদিন খুব গর্ব ছিল, আজ সেই ইউনিফর্মটাই তার কাছে বোঝা মনে হচ্ছিল। জজ সাহেব নিজের আসনে বসলেন এবং কাজ শুরু হল। সরকারি উকিল একে একে সমস্ত প্রমাণ পেশ করলেন। মাননীয় আদালত, সমস্ত প্রমাণ এটা প্রমাণ করে যে এই কেসটিতে গোলমাল হয়েছে, আর এর জন্য দায়ী আধিকারিক অনন্যা। অনন্যার উকিল তাকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু প্রমাণগুলো এতটাই শক্ত ছিল যে প্রতিটা যুক্তি দুর্বল হয়ে পড়ছিল। কোর্টে নৈঃশব্দ নেমে এলো। অনন্যার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তার মনে হচ্ছিল আজ সব কিছু শেষ হয়ে যাবে, তার চাকরি, তার সম্মান, তার পরিচয়। ঠিক সেই মুহূর্তে জজ সাহেব হাত তুললেন। কোর্টে শান্তি বজায় রাখুন। তারপর তিনি বললেন, রায় শোনানোর আগে কোর্টের সামনে কিছু নতুন প্রমাণ পেশ করা হবে। পুরো কোর্ট চমকে উঠল। সরকারি উকিলও অবাক হয়ে গেলেন। জজ সাহেব একটি ফাইল তুললেন। এই প্রমাণগুলো এমন একজন মানুষ দিয়েছেন যার এই কেসের সাথে কোনো নাম বা পদ যুক্ত নয়, কিন্তু তিনি সত্যে পৌঁছানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। পুরো কোর্ট একে অপরের দিকে তাকাতে লাগল। কে তিনি? সবার মনে একটাই প্রশ্ন ছিল। জজ সাহেব আরও বললেন, এই প্রমাণগুলোর ভিত্তিতে এটা প্রমাণিত হয় যে এই কেসের আসল দোষী অন্য কেউ। এরপর তিনি একটি নাম নিলেন, অভয় শর্মা। এই নামটি উচ্চারিত হতেই কোর্টে তোলপাড় শুরু হয়ে গেল। অভয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জজ সাহেব বলতে লাগলেন, সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের বয়ান পরিষ্কার বলে দিচ্ছে যে অভয় শর্মা ইচ্ছাকৃতভাবে প্রমাণের হেরফের করেছে এবং অনন্যাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে। কোর্টে দাঁড়িয়ে থাকা পুলিশ আধিকারিকরা তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠলেন এবং অভয়কে সেখানেই গ্রেপ্তার করা হল। অনন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটা তার সবচেয়ে কাছের ছিল সেই তার সবচেয়ে বড় শত্রু বেরোল। জজ সাহেব হাতুড়ি বাজালেন। সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে কোর্ট এই রায় দিচ্ছে যে আইপিএস অফিসার অনন্যা সম্পূর্ণ নির্দোষ। পুরো কোর্ট গুমগুম করে উঠল। অনন্যার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু এই জল ভয়ের নয়, স্বস্তি ও অনুশোচনার ছিল। কোর্টের কাজ শেষ হল। অনন্যা ধীরে ধীরে বাইরে এলো। তার মন বারবার একটাই প্রশ্ন করছিল, তাকে বাঁচালো কে? সে সোজা জজ সাহেবের কাছে গেল। সাহেব, কে সেই মানুষ যিনি আমাকে বাঁচিয়েছেন? জজ সাহেব কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, তুমি সত্যিটা জানতে চাও? অনন্যা মাথা নাড়ল। হ্যাঁ সাহেব। জজ সাহেব দূরে দাঁড়িয়ে থাকা একটি লোকের দিকে ইশারা করলেন। ওই দেখো। অনন্যা চোখ তুলে তাকাল, আর দেখা মাত্রই তার শ্বাস যেন আটকে গেল, চোখ বড় বড় হয়ে গেল। সে ছিল সৌরভ, সেই সৌরভ যে আজও সাধারণ পোশাকে চুপচাপ দাঁড়িয়েছিল। অনন্যার পা টলমল করে উঠল।
তার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। এটা এটা কিভাবে হতে পারে? সে ধীরে ধীরে সৌরভের দিকে এগোল। প্রতিটা কদমের সাথে সাথে তার মাথা নিচু হয়ে যাচ্ছিল। সৌরভ সেখানেই দাঁড়িয়েছিল, শান্ত, কোনো অহংকার ছাড়া। আর তারপর অনন্যা তার সামনে এসে দাঁড়াল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। হঠাৎ অনন্যা কাঁদতে কাঁদতে তার সামনে মাথা নত করল। আমাকে ক্ষমা করে দাও সৌরভ, আমি তোমাকে চিনতে মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, অথচ তুমিই ছিলে আমার সবচেয়ে বড় ভরসা। গোটা পরিবেশ আবেগঘন হয়ে উঠল। মানুষ এই দৃশ্য দেখছিল। একজন আইপিএস অফিসার একজন ড্রাইভারের সামনে মাথা নিচু করে আছে। সৌরভের চোখেও জল ছিল, কিন্তু সে নিজেকে সামলাল। সে ধীরে ধীরে বলল, ভুল তোমার ছিল না অনন্যা। তুমি কেবল ইউনিফর্মের চাকচিক্যে আসল মনুষ্যত্বটা ভুলে গিয়েছিলে। অনন্যা কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটা সুযোগ দাও সৌরভ, আমি আবার সবকিছু ঠিক করতে চাই। সৌরভ কিছুক্ষণ চুপ থাকল। তারপর ধীরে ধীরে বলল, ক্ষমা তো আমি তোমাকে সেই দিনই করে দিয়েছিলাম, যেদিন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। অনন্যা আশায় ভরা দৃষ্টিতে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি আমাকে আবার আপন করে নেবে? সৌরভ চোখ নামিয়ে নিল। আপন করে নেওয়া এতটা সহজ নয় অনন্যা। সম্পর্ক ভেঙে গেলে জোড়া তো লাগে, কিন্তু আগের মতো আর থাকে না। ঠিক এই সময় জজ সাহেব এগিয়ে এলেন। সৌরভ, মানুষ মাত্রই ভুল হয়, আর ক্ষমা করাই হল মনুষ্যত্বের সবচেয়ে বড় পরিচয়। সৌরভ তার দিকে তাকাল, তারপর তাকাল অনন্যার দিকে, যে এখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সৌরভ ধীরে ধীরে তার হাতটা ধরে নিল। চল, এবার সম্পর্কটা সমানে সমানে পালন করব, যেখানে না তোমার পদ বড় হবে, না আমারটা ছোট। অনন্যা অঝরে কেঁদে ফেলল। সেই দিন পুরো শহর একটা কথা বুঝে গেল, পদ বড় হয় না, মানুষ বড় হয়। আর একজন ড্রাইভার আজ সবচেয়ে বড় হয়ে গিয়েছিল। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি এই গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। যদি তাই হয়, তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই গল্পটি কেমন লাগল। আর যদি মন থেকে কোনো টান অনুভব করে থাকেন, তাহলে আমাদের চ্যানেল কালাম ভয়েসকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হবে হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।